একদম লেখে না, কখনো কখনো ফোনে কথা বলে, আর কখনো কখনো কিছুই বলে না, দেখা হলে বলে। আর আজ যে সমালোচনা পেয়েছেন, সুন্দর করে সব সমালোচনা করেছে, ভালোবেসে, ভালো লেগে আপনার। হ্যাঁ, সমালোচনা অনেক হয়েছে, গালাগাল দিয়ে ভুক বাগিয়েছে, ছেলেকে মা বলেছে ওর বই পড়িস না, পড়লে মাথা খারাপ হয়ে যাবে, সেও হয়েছে, সেসব অনেক ঘটনা। কালকে একজন বলছিল যে কি একটি ছেলে যে অনেকবার উপর ঘুণ পোকা পড়ে সুইসাইড করেছে। আরে কি আশ্চর্য, আমি তো কাউকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার জন্য উপন্যাসটা লিখিনি, কিন্তু যদি করে ফেলে তাহলে সেটা তাই উপন্যাসটাকে দায়ী করলে তো আমি চোর দেয়া ধরা পড়ে যাই। কি আশ্চর্য, আমি কি ওটা মৃত্যুমুখী উপন্যাস লিখেছি? তো এই সব অনেক ঘটনা ঘটে, তবে আমার একটা আবছায়া আড়াল পাঠকের সঙ্গে আছে। পাঠকের সঙ্গে আমার একটা ইয়ে আছে, পাঠককে আমি পুরোপুরি চিনি না, কে যে আমার বই পড়ে কে যে বই পড়ে না এটা ভালো বুঝতে পারি না, এই হচ্ছে ব্যাপার। নাসরিন কি মনে করেন আপনি আপনার পাঠক বিশেষ করে পাঠিকাদের, কারণ আপনি নারীবাদী লেখা লেখেন, আপনি যৌনতা আশ্লিষ্ট উপন্যাস গল্প লিখেছেন অ্যানালাইজ করে, ব্যাখ্যা করে, চিন্তা করে, তো এগুলোর প্রতিক্রিয়া কি পেয়েছেন? হ্যাঁ, আমার প্রথমে আমার কথা হলো যে যৌনতা আশ্লিষ্ট, আমার মনে হলো যে আমি বোধহয় এই ঠিক এই বাক্যটা এই সশব্দে প্রথম শুনলাম আপনার কাছ থেকে। না না যাও, না না, আমি পজিটিভলি বলছি, নতুন একটা কিছু শুনলাম, তো তো ভালো হলো, মানে বলতে সুবিধা হবে আমার। তো আর আরেকটা কথা হলো যে আপনি আপনার নারী পাঠিকা, আমার যেটা হয়েছিল যে আমার শুরুটা এখানে, আমার সম্পর্কে পাঠকরা খুব কম জানেন, আমি ও বাংলার বই যেহেতু খুব কম আসে, সেটা তাতে কম জানারই কথা। তো আমার যেটা হয়েছিল যে আমি খুব ছোট্টবেলায় যেদিন থেকে বুঝতে শুরু করলাম আর পড়তে শুরু করলাম অন্তত, তখন থেকে আমার মাথায় কাজ করতো যে জটিল, মানে কঠিনের ভালোবাসিলাম ব্যাপারটা আমার মাথার মধ্যে ঢুকলো। ওইটাও এক ধরনের ওই যে পাগলামি ব্যাপারটাকে আমি মনে করি যে বাঙালির পাগলামিটা বাঙালির প্রাণ, যতদিন পাগলামি থাকবে না ততদিন বাঙালি আর বাঙালি প্রাণ সেভাবে থাকবে না। তো আমার যেটা হলো যে আমি স্কুলে যখন ক্লাস 9-10-এ পড়ি, তখনই আমি সুধীন দত্ত, বঙ্কিম বুঝি না কঠিন লাগে, তখন ঠিক করলাম যে এইরকমই কঠিন কিছু লিখবো আমি, যা কেউ বুঝে উঠতে পারবে না, ধরে উঠতে পারবে না, এবং তারা ডিকশনারি খুঁজবে। এই জন্য আমি তখন করতাম কি, যে লিখতে গিয়ে অনেক সময় আমি ডিকশনারি থেকে কঠিন শব্দ নিয়ে একটা বাক্য তৈরি করতাম আর কি। তো তখন পরে বুঝেছি যে ওগুলো আসলে ওই অনেক সময় আরোপিত হয়ে যেত, মানে হয়তো বাক্য একটা লিখলাম কঠিন, মানে বেশ কিছু মানুষ হয়তো দেখা গেল আমার আশেপাশে কেউ বলছে আরে কী লিখেছো এগুলো বুঝতে পারছি না, তখনই মনে হতো ও তাহলে খুব একটা সিরিয়াস কাজ করে ফেলেছি। তো এই ছিল আমার প্রথম দিককার ব্যাপার। তারপরে ওটা একদম ঠিক ব্যাপারটা চেপে বসলো আমার মধ্যে। এরপর যেটা হলো যে খুব অল্প, মানে ইন্টারমিডিয়েটে পড়ার সময়ই আমি আমার কফি হাউসের বন্ধুদের মধ্যে আমাকে অনেক সময় বলে যে কফি হাউসের সুজাতা এক সময় ফাজলামি করে বলে, মানে আমি একটা মেয়ে আরও 25 জন ছেলে ছিল, আমরা আড্ডা মারতাম বিশ্বনাথ সাহিত্য কেন্দ্রের ছাদে একদম সমানে। এবং তখন আমি যখন চাঁদেরহাট করতাম স্কুলে, তখন আমার ছেলে বন্ধু বেশি ছিল, আর কেন্দ্রের ছাদেও আমার ছেলে বন্ধু বেশি। তারপরে ছেলেদের জগৎটা, ছেলেদের যৌনতার জগৎ, মানে ওদের জীবনের জগৎ, ছেলেদের মেয়েদের, মানে বারন্ত জগতে মেয়েদের কী হয় ও তো আমি আমার অভিজ্ঞতা, আমার চারপাশে অভিজ্ঞতা থেকে জানি, পুরো ছেলেদেরটাও আমি খুব জেনে গেছি, ওরা আমাকে মেয়ে বলে আলাদা করে কিছু গোপন করতো না যে ও মেয়ে, ওর সামনে বলা যাবে না, এরকম ছিল না। তো তখন আমি মার্কেস পড়ে ফেলে আমার ধরা যাক 5টি গল্পের বই যখন বেরোলো, তখনও আমি হয়তো কিছু গাটের পয়সাও যায় আমার এই অবস্থা, আমি উপন্যাস লিখতেই পারবো না, আমি ধরেই নিলাম ও আমার পক্ষে সম্ভবই না, কারণ আমি বেশিরভাগ লেখাই খুব পরাবাস্তব লেখা লিখতাম, জাদু বাস্তবতা, আমার 4-5টা বই এরকম ছিল। তো উরুক্কু যখন লিখলাম, এই যে গুণ পোকার কথা বললেন, উরুক্কু যখন লিখলাম আমি, তখন একটা উপন্যাস আমি ধরেই নিলাম যে উপন্যাস যেহেতু লিখতে পারবো না, আমি আমার যা মনে হয় আমি জাদু বাস্তবতার গোষ্ঠী কিলাই, পরাবাস্তবতার গোষ্ঠী কিলাই, জটিল ভাষা আর কতগুলো ব্যাপার হয়ে গেছে, কতক্ষণ আমার একটা ভাষা আমার আয়ত্তে এসে গেছে। পাঠকরা আমার কাছে তখন চাইতেন যে আপনি একটু সহজ করে বলুন, সহজ করে লিখুন। তো ওইটা বললে আমার রাগ লেগে যেত যে আমি সহজ আমি জানি না, এটাই আমার ভাষা। এই করতে করতে একটা ভাষা তো রপ্ত হয়েছে। তাতে তো আপনি পাঠক পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, তখনও না ওই 5টি গল্পের বইয়ের পরে, ওই বইয়ের সময় আমার আশেপাশে বন্ধু বান্ধবরা আমার পাঠক ছিল,
তারা কিছু আর যে লেখকরা কিছু বই পড়ে আমাকে জানাতো, তখন আমার ভালো লাগতো একজন লেখক প্রশংসা করছে। আমার লেখকদের লেখক হওয়ার একটা লোক এরকম থাকে না। 3 জন লেখকের নাম বলুন, তাহলে বুঝবো কারা আপনাকে সেই সময় আমাকে সেই সময় হাসান আইজুল হক, তারপরে শঙ্খ ঘোষ এখানকার, আর আমাদের আক্তার যেমন ইলিয়াস, সেলিনা হোসেন, ওনারা সেরা, ওনারা সাংঘাতিকভাবে। এরপর উরুকুটা একদমই উপন্যাস হয়নি জেনে লিখেছি, লিখে একদম ফেলে দিব ভেবেছি। এই অবস্থা আমার একটা বন্ধু একদম মানে একটা পুরস্কার দেয়, যে পুরস্কারটা যে নিয়মাবলী লেখা থাকে যে সেটা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় পুরস্কার আর কি। যে মানে তখন হাসান আজিজুল হক, সেলিনা হোসেন সবাই এই পুরস্কারটা পেয়েছেন। আমার প্রথম উপন্যাস, আমি দেখলাম প্রকাশক বইটা বের করে 100 টাকা বইয়ের দাম, 93 সাল, তার মুখটা এমনি ছাই ছাই হয়ে আছে। মানে আমি লেখক কপি নিয়েই মানে করে থাকি। তো ওই বইটা কীভাবে জানি জমা দিল, তো 5 কপি মনে হলো আমার, ওইটাই গচ্চা। প্রকাশক কীভাবে জানি ভাবলেন যে এমনিও বিক্রি হয় না, অমনি বিক্রি হয় না, ওইটা যে পুরস্কার পেয়ে গেলাম। মানে যে বছর উরুক্কু বেরোলো সে বছর উরুক্কু বোধহয় 5 কি 6 কপি বা 10-12 কপি বিক্রি হয়েছে। আপনার পাঠক তৈরি ছিল, আপনি জানতেন না? জানতাম না, কিন্তু যখন বইটা বেরোলো পরের বছর মানে মানে খুব তাজ্জব করে দিয়ে আমাকে। ও তার আগে আমি একটা কথা বলতাম কি, যে আমি যদি পুরস্কার পাই আপনারা ধরে নেবেন আমি লবিং করছি। পরে আমি যখন পুরস্কার পেয়ে গেলাম আমি এত লজ্জিত হয়ে গেলাম। তো না, আনন্দিতও হয়েছে এবং বিস্ময়কর ছিল যে ওই পুরস্কার পাওয়াটা, এবং সেইটা আমাকে একটা পরিচিতি দিল উরুক্কুটা। সেইটা আমাকে অনেক পাঠকের কাছে নিয়ে গেছে। সেটা মানুষের আপনি যে যৌনতার কথা বললেন, না আপনি ওখানে সমকামিতার ব্যাপারটা আছে। মেয়েরা অনেক সময় এই ব্যাপারগুলো অত স্বচ্ছন্দে লিখে না। আমার লেখার মধ্যে থাকে, কিন্তু খুবই লেখার ভাজে ভাজে, যতটুকু লেখা চায় ততটুকুই। আর আপনার কঠিন ভাষাও তো মানুষ নিচ্ছে। আমার কাছে এখন তার কঠিন লাগে না। আচ্ছা, একটা ব্যাপার আছে, কিছু পাঠক এখন বলে যে প্রথম একটা নতুন পাঠক পেলাম, হয়তো দেখা গেল আমাকে বলছে যে আপনার বইটা এত কঠিন লাগছে, আমি একবার পড়লাম কষ্ট করে করে, আবার দুবার। তখন আমি জিজ্ঞেস করি তুমি দুবার পড়ছো কেন? কি জানি একটা থাকে আর একবার পড়তে ইচ্ছা করে। তখন আমি ভাবলাম বাহ, আমার এখানেই আমার সার্থকতা, এটাই তো আমার ভালো লাগা। এবার তোমার কাছে আসবো, বেলাল চৌধুরী। আচ্ছা বেলাল, তুমি তো পত্রিকা সম্পাদনা করেছো, আমাদের এই বাংলায় বসে কৃত্তিবাস করেছো, ওই বাংলায় ভারতী পত্রিকা সম্পাদনা করেছে। তোমার সম্পর্ক কিরকম? তুমি কি করে বোঝো যে এই জিনিসটা দিলে মানুষ নেবে, বা এই জিনিসটার সময় হয়েছে মানুষকে দেবার, বা এই জিনিসটার জন্য মানুষ অপেক্ষায় আছে? এই ধরনের অনুমান কিছু আছে তোমার? মাইকটা, হ্যাঁ, না শুনতে পাবে না। এখানে আসলে আমার পাশে বসে আছে শীর্ষেন্দু, যাকে আমি বহুদিন থেকে চিনি, আর আমার আরেক বন্ধু আর সমরেশ মজুমদার, তো আর এখানে নাসরিন, আর তোমার সঙ্গে আমার পরিচয়। কিন্তু আমি হংস মধ্যে বকযোদ্ধা, আমি পাঠক, আমি মনে করি আমি বড় পাঠক। আমি সবাই বই পড়ি। তোমরা যে প্রশ্নটা তুলছো যে বাংলা ভাষায় লেখালেখির জন্য 6-7টা দামি পুরস্কারও পেয়েছে। না, পুরস্কার আমি ওইসব পুরস্কারে আমি বিশ্বাস করি না। পুরস্কার দিতে পারে এক ঈশ্বর, আর না হয় শয়তান। কার হাত থেকে দেবে সেটা হচ্ছে কথা। আমি পুরস্কারে বিশ্বাস করি না। পুরস্কার হলে হলো, না হলে নেই। যাই হোক, সেটা আরো বিস্তৃত ব্যাপার বলা যায়। একটা জিনিস হচ্ছে যে আমি পাঠক হিসেবে এটা বলতে পারি, যেমন আমাদের মামাসিদের একটা কাল গেছে, সেই সময় এক রকমের পাঠক ছিল, তারা পড়তো এবং সেখানে একটা মজার ব্যাপার, আমি ওদিক থেকে একটু এমনভাবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের ওই সময়ে মুসলমান সমাজে সত্যিকারের বলতে তেমন সামাজিক কোনো উপন্যাস ছিল না। বিয়ে থাকতে দেখা যেত 2-1টা বই, একটা আনোয়ারা বলে বই, আর মনোয়ারা, গরিবের মেয়ে, এই 3টি বই। এরপরে দেখা গেল এই বিয়ে বাড়িতে এই বই প্রচলন এগুলো ছিল, আর হচ্ছে বেহেশতি মেওয়া, বেহেশতি জেওর বা এই ধরনের বই ছিল সাধারণত। কিন্তু সেটা আস্তে আস্তে পাল্টাতে শুরু করেছে। একটা সময় দেখলাম নজরুলের বই, নজরুল কিছু বই, ওই যেমন হচ্ছে ওর কিছু বই, তখন এইসব দেখলাম। আচ্ছা, কিন্তু আমাদের মামাসিদের হাতে দেখেছি যে আশালতা সিংহ থেকে অনেক সেই সময়কার প্রভাবতী দেবী সরস্বতী,
যেসব লেখক আছে এদের বই দেখেছি। আর আমি নিজেও আসলে বইয়ের একটা যা পেয়েছি, আমি ঠোঙা থেকে শুরু করে যা পেতাম গোগ্রাসে গেতাম, সে পড়তে পড়তে পড়ার অভিজ্ঞতা দিয়ে বলছি। আমি মোহন সিরিজ পড়েছি, তারপরে হচ্ছে দস্যু রানী, এইসব পড়তে পড়তে। যখন কৃত্তিবাস কৃত্তিবাস তো অনেক পরের ব্যাপার। যখন সম্পাদনা করছো তখন তুমি কোন পাঠক পাঠিকাদেরকে উদ্দেশ্য? আচ্ছা, পাঠক পাঠিকা হচ্ছে আমি তরুণদের সবসময় দেখতাম, আমি পড়তাম। এটা সুনীলদার কাছে আমি শিখেছিলাম। সুনীলদার ইয়েটা আমি ইয়ে করতাম যে সবসময় পড়ে একটা তরুণ, এবং দেখতাম দু একটা লাইনে কি দু একটা শব্দ হয়তো এদিক ওদিক হলো, সেটাকে আমি ঠিক করে দিতাম। প্রথম প্রথম ভয় পেতাম যে বড় বড় লেখক, একটু বড় যারা নাম করা, তাদের দেখলাম যে একটা হয়তো ছন্দে গোলমাল আছে, একটা ইয়েতে আছে, তো সেইটা হাত দিতে প্রথমে একটু হাত দিয়ে কাঁপতো। কিন্তু পরে সুনীলদা বললো যে এটা একটু ঠিক করে দেবে, তো সেটা সেই সাহসে ভর করে আমি সেটা করতাম। আর ভারত বিচিত্র? ভারত বিচিত্র তো তাই। ভারত বিচিত্র হচ্ছে দুই দেশের মধ্যে, দুটো দেশের মধ্যে আমাকে যখন দিল, তখন আমি দেখলাম দুই দেশের ভারতের উন্নয়ন দেখে আমার তো ওটা কোনো ইয়ে নেই, কিন্তু দুই দেশের সম্পর্কের উন্নয়নের জন্যে আমি করলাম কি এখানকার লেখা ওখানকার লেখা এবং সবাই লেখা ছাপতে শুরু করলাম। যেটা ওখানে এর পাঠক তৈরি হয়েছিল? পাঠক অবশ্যই তৈরি হয়েছে। ভারত বিচিত্রার সবার হাতে। ভারত বিচিত্রা এমন হয়েছে একটা দূতাবাসের পত্রিকা বলা যায়, দূতাবাসের পত্রিকা। সেই পত্রিকায় স্টেটসম্যান পত্রিকা পর্যন্ত আমার রিভিউ করা হয়েছে, তো এটা একটা বিরাট ব্যাপার। এবার তুমি বলো, তুমি এমন কি উপন্যাস বা গল্প ছেপেছো, দুটো বা তিনটে নাম করো, যেটা এখনো লোকে পড়ে? এখানে আমি অনেকের কথা বলতে পারি, একজন দুজন না, আমি তিনটের কথা চাইছি। এত তো তিনটে তো বলা, যেমন আমি শীর্ষেন্দুর লেখা ছেপেছি, তারপরে ইয়ের লেখা ছেপেছি, সমরেশের লেখা ছেপেছি, সুনীলদার লেখা ছেপেছি, এই ধরনের অনেকের লেখা। আর উপন্যাস? উপন্যাস অবশ্য ওই ধারাবাহিক উপন্যাস করেছি। সেটা হচ্ছে আমাদের ওখানে কাজ করতেন ডেপুটি হাই কমিশনার ছিলেন সর্বজিৎ চক্রবর্তী, তার দিদিমা লিখেছিলেন একটা, সেইটা ছেপেছিলাম। তো উপন্যাস তেমনভাবে ধারাবাহিকভাবে লিখিনি। যারপরে আমি আবার সমরেশের কাছে যাবো, কারণ সমরেশের সঙ্গে বাংলাদেশের খুব গভীর সম্পর্ক। ওর বই প্রচুর বিক্রি হয় ওখানে, মানে অনেক বাংলাদেশি জানেও না যে সমরেশ আসলে এই বাংলার লেখক, ওরা জানে ওইখানকার। তো এইটা কেন হয়েছে সেটা ওর কাছে জিজ্ঞেস করবো, ওর মানে কেমিস্ট্রিটা কি। তুমি আমাকে একটা কথা বলো যে এই বাংলাদেশি পাঠক পাঠিকারা আমাদের এই বাংলার কোন ধরনের লেখার জন্য অপেক্ষায় থাকে? আমি নামের কথা বলছি না, কি ধরনের লেখা তারা আমাদের কাছ থেকে পেতে চায়, যার জন্য যেটা তুমি ভাবতে যখন তুমি বই করতে? লেখা চায় সাহিত্যের, যারা সাহিত্যের পাঠক তারা মোটামুটি এখানকার ভাবনা চিন্তা। দুই দেশের মধ্যে একটা জিনিস হচ্ছে আমরা বাংলা ভাষাভাষী, এটা সামাজিক গল্প চাই নাকি প্রবন্ধ? সবই চাই। আমরা পরস্পরকে কিন্তু চিনি না। দুটি সম্প্রদায় বড়, মুসলমান সমাজকে চিনতে এখনো অনেকে নাম ভুল করে, এই করে ও করে, যেটা খুবই আপত্তিকর, এখনো প্রচুর এটা আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে সাহিত্যের মধ্যে ওইসব নিয়ে চিন্তা করলে তো হবে না। আর সাহিত্য যারা সাহিত্য ভালোবাসে, সাহিত্যে সামাজিক তারপরে সমস্ত জিনিস, একটা সাহিত্য মূল্য একটা ইয়ে থাকবে, সেটা তাহলে সমরেশকে জিজ্ঞেস করব। সমরেশ তো সাংঘাতিকভাবে পপুলার। তো তোমার বাংলাদেশে এই অসাধারণ জনপ্রিয়তার কারণ কি মনে হয় তোমার? আমি পৃথিবীর অনেক জায়গায় গেছি, তুমি জানো সেগুলো, এবং ইদানিং আমি পৃথিবীর কোনো জায়গায় গেলে আমি ভারতবর্ষের মানুষ, বাঙালিরা যেখানে থাকেন, তারা যদি ডাকেন আমার যেতে আড়ষ্ট বোধ করি, আমি যাই দিতে চাই না। কিন্তু সেই সব জায়গায় 10 জন ভারতীয় বাঙালি থাকেন, অন্তত 100 জন বাংলাদেশের বাঙালি থাকেন, তাদের অনুষ্ঠানে আমি যাই, গেলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ তারা আমার গত বছরের প্রকাশিত উপন্যাসটা কথা জানেন। এই 2 বছর আগে বা 3 বছর আগে নিউ ইয়র্কের নিউ জার্সিতে অনেক করে আমার এক বন্ধু বললো তারা ভারতীয় বাঙালি পরিবারে আমাকে নেমন্তন্ন করেছেন। তার পরিবারের কর্তা স্ত্রী নাকি আমার প্রচণ্ড ভক্ত। তো গেলাম, দেখলাম অনেকগুলো গাড়ি এসে গেছে বাড়ির সামনে, অনেক সুন্দর সুবেশ ভদ্রলোক ভদ্রমহিলা। ভদ্রলোক আমাকে আপ্যায়ন করে তার স্ত্রীকে ডাকলেন, শোনো দেখো তুমি যার ফ্যান, তিনি এসে গেছেন। ভদ্রটা প্রায় মধ্য 60, খুব সেজে গুজে এসে বলবো, মা আপনি এসে গেছেন, আপনি কি দুষ্টু লেখেন? আর
আপনি খুব দুষ্টু লেখেন। বাবা, আমরা যখন প্রেসিডেন্সিতে পড়তাম তখন আপনার লেখা বইয়ের তলায় লুকিয়ে লুকিয়ে পড়তাম আর শিহরিত হতাম। কি লেখা বাবা, ভুলে গেছেন প্রজাপতি? আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আজকে সমরেশ বসুর কে নিয়ে যে আয়োজনটা হচ্ছে, সেখানে আমাকে সমরেশ বসু ভেবে আপ্যায়ন করেছে কিছু ভারতীয় বাঙালি পাঠক, আর আমাকে তার প্রক্সি দিতে হবে। সমরেশ 1987 সালে গত হয়েছেন। এই ইনফরমেশন যদি তাদেরও থাকে, তারাও খুব কনফিউজ, সত্যি কি গত হয়েছেন। এই পাশাপাশি আর একটা কথা বলে শেষ করি। ঢাকাতে নিউ মার্কেট বলে জায়গা আছে, তোমরা সবাই জানো, সেখানে প্রচুর বাংলা বই বিক্রি হয়। আমি একদিন একা এক বিকেলে হাঁটতে হাঁটতে যাচ্ছি, ফুটপাতের উপর স্টল, হঠাৎ একটা স্টলে একটা বইয়ের দিকে তাকিয়ে চমকে গেলাম। বইটা লেখা রয়েছে, নামটা মধ্যরাতে তোমাতে আমাতে, মধ্যরাতে তোমাতে আমাতে, তার তলায় সমরেশ মজুমদার। আমি তো জীবনে এরকম বই লিখিনি, মানে এরকম নামের কথা ভাবিনি। আমার মনে হলো সমরেশ মজুমদার আমি অন্য কোনো একজন লেখক হয়তো আছেন। আমি বললাম, ভাই একটু বইটা দেখতে পারি? সেই লোকটি অত্যন্ত বিরক্ত হয়ে বলল, দেখবেন না কিনবেন? বললাম দেখবো। ও যান, নিয়ে যান, সমরেশ মজুমদারের বই দেখার জন্য আমি দিই না, কিনতে হলে দেন। আমাকে বলছেন, বললাম ভাই কত দাম? বলে 300। আমি যখন ভাবছি 300 টাকা দিয়ে বইটা কিনবো, তো রাগও হয়ে গেল। আর সমরেশ মজুমদার কে? আমি হরিদাস। আমি তাই কি কয় দেখ 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 বলে আরো লোকজনকে ডাকলো, আশেপাশে যারা, কি কয় দেখ, মানে সমরেশ মজুমদার কি হরিদাস বলেছি, তাতে আমাকে ওরা বেশ গালাগাল দিল এবং আমি মাথা নিচু করে সরে এলাম। আমি থাকতাম ঢাকা ক্লাবে। আমি আমার ওখানে একটি ছেলেকে বললাম, ভাই 300 টাকা নাও, বইটা কিনে আনো। বইটা যখন কিনে আনলো, প্রথম বলাটে বইটার সম্পর্কে বিস্তারিত গল্প। এখানে আমার ছবি, আমার ছবি, আমার জন্ম তালিকা এবং আমার সূচিপত্রে গল্পটি উৎসর্গ করা হয়েছে শ্রী বাদল বাসু, আনন্দ বিশ্বাসকে ভালোবেসে সমরেশ মজুমদার। এই বইটা কোথাও আমি ছাড়া কেউ নেই, কিন্তু 1 থেকে 180 এই পাতাগুলো একটি শব্দ আমার লেখা নয়।